আপনারা যারা আসাম রাজ্যের 24তম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সমবেত হয়েছেন, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার অভিভাবক স্থানীয় যারা আছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ সময়ের ব্যবধানে গৌহাটির বুকে আমাদের পার্টির ডাকে আজকের এই সমাবেশ, আপনাদের উপস্থিতি প্রমাণ করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বিচ্ছিন্ন এবং কোণঠাসা করবার জন্য নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা, তা যে ব্যর্থ হয়েছে এই সমাবেশে উপস্থিতির মধ্য দিয়ে আপনারা এই সত্যই কিন্তু প্রতিষ্ঠিত করলেন। তার জন্য আপনাদেরকে আরেকবার বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। 2025-এর 5ই জানুয়ারি এই সমাবেশ হচ্ছে। স্বভাবতই আমার কথা শুরু করবার আগে আপনাদের মাধ্যমে আসামের সমস্ত অংশের জনগণকে এবং আমাদের দেশে সমস্ত অংশের জনগণকে নূতন বর্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে 6 জন বক্তা বক্তৃতা করে গেছেন, আন্তর্জাতিক কথা বলেছেন, জাতীয় পরিস্থিতি সম্পর্ক খানিকটা উল্লেখ করার চেষ্টা করেছেন। বিশেষভাবে আসাম রাজ্যের যে পরিস্থিতি চলছে, বিজেপি শাসনে দুর্বিষহ যন্ত্রণাকর যে অবস্থা, সে সম্পর্কে বিস্তৃতভাবে বক্তারা তুলে ধরবার চেষ্টা করেছেন। স্বাভাবিক কারণে খুব বেশি সময় নিয়ে কথা বলে আপনাদেরকে ভারাক্রান্ত করা আমার দিক থেকে অনুচিত হবে। আমি অত্যন্ত সীমাবদ্ধ পরিসরে জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিষয় বলি, যেগুলোর সাথে আসামের জনগণের স্বার্থ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, সেই বিষয় সম্পর্কে 2-4 কথা বলব। আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে জিনিসপত্রের দরদাম বাড়ছে, সারা দেশে আকাশ ছোঁয়া। 10-15 ভাগ মানুষ আছেন আমাদের দেশে, আপনাদের আসামেও আছে, জিনিসের দরদাম বাড়লেও তাদের তাতে কিছু যায় আসে না। তারা সম্পদের পাহাড় চূড়া তৈরি করেছে, দাম বাড়লেও তাতে তাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে না। কিন্তু 80 থেকে 85 ভাগ মানুষ, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক,
ছোট বাজারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, মধ্যবিত্ত মেহনতি মানুষ, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মূল্য বৃদ্ধির কারণে আক্রান্ত হচ্ছেন, বিধ্বস্ত হচ্ছেন। সবচাইতে বেশি বিপর্যস্ত ভোগ করছেন আমাদের ঘরের মায়েরা, বোনেরা, কারণ তাদেরই রান্না করতে হয় এবং মানুষ যখন খেতে বসে খাবার তুলে দিতে হয়। এবং এটাই হচ্ছে অভিজ্ঞতা। সবাইকে খাবার দেওয়ার পর অনেক পরিবারে মায়েরা, বোনেরা না খেয়ে, অভুক্ত থেকে এক গ্লাস জল খেয়ে আরো নিভিয়ে দিয়ে, কাউকে কিছু না বলে, কারোর বিরুদ্ধে কিছু অভিযোগ না রেখে তিনিও ঘুমিয়ে পড়ার চেষ্টা করছেন। এটাই হচ্ছে জীবনের তিক্ত অভিজ্ঞতা। একে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। জিনিসের দাম কমানো যায় না এটা আমরা মনে করি না ভারতের কমিউনিস্ট পার্টি মাত্র। যদি কেন্দ্রের সরকার চায়, যদি রাজ্যের সরকার চায়, কেন্দ্র এবং রাজ্যের সরকার হাত মিলিয়ে জিনিসের দাম কমাতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, সাধারণ মানুষ যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। কালোবাজারি বন্ধ করো, বেআইনি মজুতদারি বন্ধ করো, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে 5 টাকার জিনিস 15 টাকা 25 টাকা বিক্রি যারা করছেন বেআইনি ভাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের দেশে যে রেশনিং ব্যবস্থা আছে, রেশনিং ব্যবস্থার মাধ্যমে সব জিনিস দেওয়ার কথা বলছি না, 12 থেকে 14টা অত্যাবশ্যক নিত্য প্রয়োজনের সামগ্রী একদমে সস্তায় সারা দেশে ভর্তুকিতে বন্টন করার যদি ব্যবস্থা করা যায়, যে কয়েকটা বিষয় এখানে উল্লেখ করলাম, তাহলে জিনিসের দাম কেন নিয়ন্ত্রণ করা যাবে না? কে করবে? কেন্দ্রের সরকার করবে, রাজ্যের সরকার করবে। বিশেষ করে কেন্দ্রে যে দল সরকার চালাচ্ছে, রাজ্যে রাজ্যে সেই দল যদি সরকার চালায়, তাহলে কেন্দ্রের পক্ষে যদি এই ইতিবাচক পদক্ষেপগুলি কেন্দ্র গ্রহণ করার চেষ্টা করে, তাহলে একে বাস্তবায়িত করা সহজ হবে। না কেন্দ্রের সরকার, না রাজ্যে বিজেপি শাসিত সরকার জিনিসপত্রের দরদাম কমাবার জন্য এই যে বিকল্প প্রস্তাবগুলো আমরা এখানে উল্লেখ করছি, সেগুলো বাস্তবায়িত করার কোনো চেষ্টা তারা করছে না। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শুধু সমস্যার কথা তুলে ধরছে, এর জন্য কেন্দ্র রাজ্যের সরকারকে দায়ী করছে, আর কোনো দায়িত্ব আমাদের নেই। আমাদের পার্টি এই দৃষ্টিভঙ্গি পোষণ করে না। সমস্যার মূল কোথায়, সমাধান কিভাবে হতে পারে, বিকল্প পথ কি, সেটা উপস্থিত করে বিকল্প পথ বাস্তবায়িত করবার জন্য আমরা সারা দেশে যেখানে যেখানে আমাদের পার্টির শক্তি আছে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে পার্টির নেতৃত্বে কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াই করবার চেষ্টা করছি, যার মধ্য দিয়ে ভারতবর্ষের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তার সাথে ভারতের কমিউনিস্ট পার্টির মৌলিক নীতিগত দৃষ্টিভঙ্গিগত যে ফারাক, সেটা আমরা জনগণের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। আমি যে প্রশ্ন এখানে তুললাম, সারা ভারতবর্ষে এই লড়াই আমরা যেমন আগামী দিনে আরো শক্তিশালী, আরো প্রসারিত করার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে আসামেও আমি নিশ্চিত আজকে বিকেল 5টা থেকে 24তম আসাম রাজ্যিক কমিটির যে সম্মেলন শুরু হবে, 3 দিন চলবে, সেখানে মূল্য বৃদ্ধির মতো এই জ্বলন্ত জীবন যন্ত্রণাকর যে সমস্যা তা বাদ দিয়ে অন্য বিষয় আলোচনা হবে,
এটাকে গুরুত্ব দেওয়া হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আমি নিশ্চিত এই সম্মেলনে এই নিয়ে আলোচনা হবে, এর ভিত্তিতে কর্মসূচি গৃহীত হবে, আপনাদের কাছে সম্মেলন থেকে আহ্বান যাবে। আমি আগাম এই প্রকাশ্য যে সভা যেখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে গোটা আসামের সমস্যা পীড়িত জনগণ, যার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার কাছে আবেদন করব, শুধু দাবি করলে চলবে না, লড়াইয়ের ময়দানে সমবেত হন, আন্দোলন সংগ্রাম সংগঠিত করুন। আমরা শক্তির দিক থেকে একটা বিরাট এই আত্মম্ভরী দৃষ্টিভঙ্গি আমাদের নেই। যাই শক্তি আমাদের আছে, এই শক্তি নিয়ে সঠিক স্লোগানকে সামনে রেখে আমাদের শক্তিকে সংহত করে ময়দানে দাঁড়িয়ে নিজেদেরকে গৃহবন্দী না রেখে এই লড়াই যদি আমরা ঠিকভাবে করতে পারি, সারা ভারতবর্ষে মূল্য বৃদ্ধির মোকাবেলা করার জন্য মানুষের জীবনের এই যে বড় সমস্যাটা, এটাকে সুরাহা করবার জন্য কেন্দ্রের সরকারের উপর যেমন চাপ সৃষ্টি করা যাবে, আপনাদের এই রাজ্যে সেই বিজেপি শাসনাধীন যে সরকার, তাকেও বাধ্য করে তার অনিচ্ছুক হাত থেকে যারা কালোবাজারি, মজুতদারি, বেআইনি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে মানুষকে যেভাবে লুণ্ঠন করছে, তা বন্ধ করে এদের অনিচ্ছুক হাত থেকে আপনারাও আপনাদের দাবি আদায় করতে সক্ষম হবেন। তাই আসামের সমস্ত অংশের জনগণের কাছে আবেদন জানাতে চাই, সামনের দিন ঝড়ো দিন, লড়াইয়ের দিন। ঘরে বসে থাকলাম আর চার দেওয়ালের অভ্যন্তরে বসে দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সমস্যা কি, তার শুধু বিশ্লেষণ করলাম, সমাধানের রাস্তাও খুঁজে বের করলাম, কিন্তু ঘর থেকে বেরোলাম না, রাস্তায় নামলাম না, লড়াইয়ের ঝান্ডা হাতে নিলাম না, অন্যদেরকে ঐক্যবদ্ধ হতে বললাম না, তাহলে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। তাই আপনাদের কাছে বিষয়টি সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি উপস্থিত করার চেষ্টা করলাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যাকে আসামে যারা কথা বলেছেন, এখানকার নেতৃত্ব তারাও উল্লেখ করেছেন, এই শুধু আসামের সমস্যা না, আমাদের দেশের সমস্যা, জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যা, বেকার সমস্যা। 18 বছর থেকে 35-40 বছরের ছেলে মেয়ে, কোটি কোটি ছেলে মেয়ে, তারা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। আপনারা শুনছিলেন আমাদের নেতারা, আসামের নেতারা বলছিলেন 12,000 15,000 শূন্য পদ পূরণের জন্য 32 লক্ষ মানুষ আসামে ইন্টারভিউ দিতে যাচ্ছে। গ্রুপ ডি ক্যাটাগরি, গ্রুপ সি ক্যাটাগরি, এক চাকরির জন্য মাধ্যমিক পাস, দ্বাদশ মান পাস যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা। কিন্তু দেখা যাচ্ছে আসামে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার ডিগ্রি পাস করা, 2টো মাস্টার ডিগ্রি নিয়েছেন, এরকম যারা বিএ, বিএসসি অসংখ্য, তারাও কিন্তু এই গ্রুপ ডি, গ্রুপ সি ক্যাটাগরি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না। ইন্টারভিউ নিচ্ছে কারা চিহ্নিত হলেন, বাছাইকৃত হলেন, তাদের তালিকা প্রকাশ করছে না। তালিকা যদি কিছু প্রকাশ করছে, প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, ভয় পেয়ে এই তালিকা তুলে নিচ্ছেন এবং নূতন করে নিয়োগে যাচ্ছে না। এটা আসামের বিচ্ছিন্ন সমস্যা মনে করার কারণ নেই, আসামের জ্বলন্ত সমস্যা এখানকার নেতারা কমরেড হেমেন দাস সহ তুলবার চেষ্টা করেছেন। সারা ভারতবর্ষে একই চেহারা। রেলে লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে আছে, বাহিনীতে, আর্মিতে, সেনাবাহিনীতে লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে আছে, ব্যাংকে হাজার হাজার পদ শূন্য পড়ে আছে, বিমায় হাজার হাজার পদ শূন্য পড়ে আছে। সরকারি যে হিসেব, তাতে দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 50 লক্ষ শূন্য পদ। এটা সঠিক হিসেব না, এটা কোটি ছাড়িয়ে যাবে। যাদের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত করে যারা চাকরির চেষ্টা করছেন,
সেখান থেকে তথ্য নিয়ে এটা বলছে আমাদের দেশের লক্ষ কোটি ছেলেমেয়ের যখন তারা বুঝতে পারছেন এখানে তালিকাভুক্ত করে লাভ নেই, চাকরি তো নাই, অহেতুক তালিকাভুক্ত করতে গিয়ে কেন হাজার হাজার টাকা আমরা নষ্ট করব। তারা নাম তালিকাভুক্ত করার চেষ্টা করছে না। তাই সেদিক থেকে এদের হিসাব যদি আমরা নেওয়ার চেষ্টা করি প্রায় 2.5 থেকে 3 কোটি কম করে আমি বলছি আমাদের দেশে 18 থেকে 35-40 বছরের ছেলে মেয়ে বেকার বসে আছেন, কাজ নাই, নিয়মিত চাকরি দিচ্ছে না, নিয়মিত আপনার তার যে বেতন ভাতা দিচ্ছে না, 10 মাস 11 মাসের জন্য চাকরি দিচ্ছে চুক্তির ভিত্তিতে। যে চাকরি করলে পর 10,000 15,000 টাকা বেতন পাওয়ার কথা সেখানে 4 থেকে 5,000 টাকায় তাকে নিয়োগ করছে 12 মাস হওয়ার আগে, 10 মাস 11 মাসের মাথায় ছাঁটাই করে দিচ্ছে এবং 2 মাস 3 মাস পর যারা ছাঁটাই হলো তাদের থেকে আবার কিছু বাছাই করে আবার নিচ্ছে। কাজ করতে হবে। কাজেই এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে সাংবিধানিক নিয়মিত কাজের অধিকার প্রতিষ্ঠিত করে কোর্টে কাছারিতে গিয়ে সরকারের কাছে এই দাবি করতে না পারে আমি 5 বছর 6 বছর 7 বছর যাবৎ এই কাজটা নিয়মিতভাবে করছি, কেন আমাকে তুমি নিয়মিত করবে না, কেন আমাকে তুমি নিয়মিত চাকরি দিলে পর আমার চাকরি বেতন ভাতার যে পাওয়ার কথা সে বেতন ভাতা কেন তুমি আমাকে দেবে না। এখান থেকে বঞ্চিত করবার জন্য যুবকদের এই কৌশল কেন্দ্রের সরকার গ্রহণ করেছে বিজেপি, আপনার আসামও করছে। আমাদের ত্রিপুরা সম্পর্কে কিছু কিছু জানতে চেয়েছিলেন। এই ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর যে সরকার তৈরি করার ক্ষেত্রে আপনাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী গলা ফাটিয়ে বক্তৃতা করে এসছেন তাদেরও ভূমিকা আছে। সেই আসামও এইভাবে যুবকদের তারা প্রতারণা করছে, এটা হতে বাধ্য। কেন্দ্রের বিজেপি সরকার যে নীতি নিয়ে চলছে, রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত যে সরকার তারা ভিন্ন নীতি নিয়ে চলবে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। কাজেই এই বেকার সমস্যার হাত থেকে যদি বেরোতে হয় তাহলে পর শুধু যুবকদের আন্দোলন করলে চলবে না। আমাদের অনেকের ধারণা যে বেকার ছেলে মেয়ে যারা যুবকদের যে সংগঠন তারাই আন্দোলন করবে, তাহলে ভুল হয়ে যাবে। যুবক কারা? শ্রমিকের ঘরের সন্তান, কৃষকের ঘরের সন্তান, ক্ষেতমজুরের ঘরের সন্তান, ছোট মাঝারি ব্যবসায়ীর ঘরের সন্তান, শিক্ষক কেরানি কর্মচারী যারা কয়েক হাজার টাকার বেতনে আত্মপেটা খেয়ে 5-7 জনের পরিবার রক্ষা করার চেষ্টা করছে তাদের ঘরের সন্তান। কাজে ছেলেটা মেয়েটা যদি কাজ পায় তাহলে পরিবারটা পরিচালনা করার ক্ষেত্রে সুবিধা হবে অর্থনৈতিক দিক থেকে। এই লড়াই এটা নিশ্চিত যুবকরাই এই লড়াইয়ে সামনের সারিতে উদ্যোগ নিয়ে ভূমিকা গ্রহণ করবে, কিন্তু কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, শিক্ষক, কেরানি কর্মচারী এবং সমাজের অন্যান্য অংশের যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন আন্দোলন করেন, লড়াই করেন, সংগ্রাম করেন, তাদের দিক থেকে সম্মিলিত উদ্যোগ নিয়ে বেকার সমস্যার সমাধানের জন্য একদিকে কেন্দ্র আরেকদিকে রাজ্য আপনার আসাম রাজ্যের সরকারের উপর চাপ সৃষ্টি করতে না পারলে পর এই সমস্যা থেকে বেরোনো যাবে না। আপনার ঘরের ছেলে মেয়ে তাদের কাজের সংস্থান হবে না। যত উচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হোক না কেন, সার্টিফিকেট নিয়ে অপেক্ষা করুক না কেন, কেন্দ্র এবং রাজ্যের এই নীতির মধ্যে পরিবর্তন আনার জন্য দরকার ঐক্যবদ্ধ শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেগা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের রাজ্যে তো কাজ নাই, আমাদের ত্রিপুরা তো যেখানে রেগার কাজের ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে অন্যতম ছিল। 100 দিনের মধ্যে 94-95 দিন প্রতি বছর ত্রিপুরার বামফ্রন্ট সরকার সেখানে কাজ দিত। 15 দিনের মধ্যে মজুরি দেওয়ার ব্যবস্থা করত। এখন সেই ত্রিপুরা 30 থেকে 32 দিনের বেশি কাজ দেয় না, 3 মাস 4 মাস পর মজুরি দেয়। সেই জায়গায় মন্ডল, আপনাদের এখানে বোধহয় মন্ডল আছে, বিজেপির বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে তাদের রাজনৈতিক কমিটি, সেই কমিটিকে বলা হয় মন্ডল। তারা গিয়ে যারা প্রকৃত অর্থে মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে মাসের পর মাস অপেক্ষা করে রেগার কিছু কাজ করে 3 মাস অপেক্ষা করে যখন
ব্যাংক থেকে টাকা তুলতে যায়, মন্ডলের লোকরা হাত বাড়িয়ে সেখান থেকে হিস্সা চায়। প্রতিবাদ করলে পরে বলে এরপরে যখন কাজ করতে আসবে তালিকায় তোমাদের নাম থাকবে না। এরকম ভাবে ভয় ভীতি দেখাচ্ছে। আপনাদের এখানেও এটাই হচ্ছে, একই দস্তুর। বিজেপি সরকার তো, কাজে এই জায়গায় যদি আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন তাহলে কি করে হবে? আপনাদের সরকার, রাজ্যের যে সরকার, তাদের 20 থেকে 25টা উন্নয়নমূলক দপ্তর আছে, যে দপ্তরগুলো কাজ করলে পর রেগা ছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা যায়। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই যে কাজ, এই কাজগুলো এই 20 থেকে 25টা দপ্তরের করার কথা। বিজেপি শাসিত যে রাজ্যগুলো, আপনাদের আসামের যে অভিজ্ঞতা, এই দপ্তরগুলো সেখানে কোনো কাজকর্ম করছে না। কি দেখা যাচ্ছে আসামে? যেখানে প্রয়োজন নাই সেখানেও আপনার সেই উঁচু উঁচু সাঁকো তৈরি করছে, ফ্লাইওভার। এবং বক্তৃতা শুনছিলাম, এই ফ্লাইওভারের অধিকাংশ আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরোক্ষে তার স্ত্রীর নামে কন্ট্রাক্টরকে হাত করে বদলদাবা করে সেগুলো তারা কনস্ট্রাকশন করার চেষ্টা করছেন, কোটি কোটি টাকা রোজগার করছেন। আমি শুনছিলাম আমাদের মনোরঞ্জন তালুকদার, একমাত্র বিধায়ক, পার্টির নেতাও, তার ভাষণে শুনছিলাম যে এই মুখ্যমন্ত্রীর পত্নী কত রকম সম্পত্তির মালিক, দেশে বিদেশে, রাজ্যের বাইরে। তাহলে এখানে প্রকৃত অর্থে শ্রমজীবী অংশের মানুষ গ্রামে গঞ্জে শহরতলিতে যে দপ্তরগুলো কাজ করলে পর কাজ পাওয়ার কথা, রোজগার হওয়ার কথা, কেনবার ক্ষমতা হাতে আসার কথা, বাজারে গেলে পর জিনিসপত্র কিনতে পারে, যাতে ব্যবসা বাণিজ্যের চেহারার মধ্যে পরিবর্তন আসে, সেই দপ্তরগুলোতে কোনো কাজকর্ম নাই। আমাদের ত্রিপুরারও এটাই অভিজ্ঞতা। কাজে এই জায়গাটাতেও মাঠে নেমে লড়াই সংগঠিত করতে না পারলে পর এই সরকারের অনিচ্ছুক হাত থেকে বেঁচে পড়তে থাকার জন্য, রোজগারের ব্যবস্থা করবার জন্য, আয়ের ব্যবস্থা করবার জন্য দাবি কিন্তু আপনি আদায় করতে পারবেন না। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, লেখাপড়া জানার ছেলে মেয়েদের কাজ, অর্ধশিক্ষিত, দারিদ্র্যের কারণে যারা শিক্ষা অর্জন করতে পারেননি কিন্তু কর্মক্ষমতা আছে, কাজ করতে চায়, তাদের কাজের সংস্থানের জন্য, আয় উপার্জনের জন্য এই লড়াইটা গ্রামে শহরে সংঘবদ্ধভাবে সংগঠিত করতে হবে। এবং এটার মধ্য দিয়েই আপনাদের রাজ্যের সরকারের অনিচ্ছুক হাত থেকে যেমন দাবি আদায় করবেন, কেন্দ্রে যে সরকারটা আছে বিজেপির সরকার, তার উপরেও আসামের কোটি কোটি মানুষের পক্ষ থেকে আপনারা চাপ সৃষ্টি করতে পারবেন যে এই নীতি পাল্টাও, বেকারদের চাকরি দেওয়ার ব্যবস্থা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সম্মেলনে প্রস্তাব পাস করলে কাজের কাজ কিছু হবে না, লড়াই চাই। সে আহ্বানই আপনাদের কাছে সম্মেলনের আগের এই প্রকাশ্য সভায় দাঁড়িয়ে পার্টির পক্ষ থেকে আমরা রাখতে চাইছি। এটা আমার ব্যক্তিগত মত না, ব্যক্তিগত চিন্তা না, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি না, এটাই আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি। কৃষকদের সমস্যা, কৃষিতে সংকট, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কেন্দ্রের সরকার, নতুন সরকার তৈরি হওয়ার পর যে বাজেটটা পাস করলো, সেই বাজেটে দেখা যাচ্ছে কৃষি খাতে এর আগের বছর বাজেটে যত টাকা বরাদ্দ করেছিল, এবারের বাজেটে তার চাইতে কম টাকা বরাদ্দ করেছে। সার, তাতে যে ভর্তুকি কেন্দ্রের সরকার দেওয়ার জন্য আগের বাজেটে টাকা বরাদ্দ করেছিল, এবারের বাজেটে সেই ভর্তুকির অঙ্ক প্রায় অর্ধেকের সীমা নিয়ে এসছে। তাহলে পর ভালো বীজ, এটা কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের দায়িত্ব কৃষককে সস্তায় পেতে সাহায্য করা। কোথায় তার জন্য অর্থ বরাদ্দ? এখন বলদ জোড়া নিয়ে কৃষিকাজ কৃষকদের বড় অংশ করেন না। যন্ত্রপাতি বেরিয়েছে, আধুনিক উন্নত বিজ্ঞানের অগ্রগতির সুযোগ নিয়ে খুব ভালো, কিন্তু এগুলো কিনতে গেলে পর সাধারণ যারা কৃষক, প্রান্তিক চাষি যারা, গরিব কৃষক যারা, ছোট কৃষক, মাঝারি কৃষক যারা, তাদের মধ্যে ছোট্ট একটা অংশ কিনতে পারলেও বড় অংশ
এই যন্ত্রপাতি তো তারা কিনতে পারেন না। এগুলোর জন্য কেন্দ্রের সরকারকে এই ছোট মাঝারি প্রান্তিক চাষি যারা, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া দরকার। পুরোটা যদি তুমি নাও দাও, অর্ধেক মূল্য তুমি দাও, বাকি অর্ধেক মূল্য জাতীয়কৃত যে ব্যাংক, সেখান থেকে কম সুদের হারে তারা যাতে ঋণ নিতে পারে, 2 বছর 3 বছরের ব্যবধানে ফসল ফলিয়ে বিক্রি করে ন্যায্য দাম পাওয়ার পর সেই ঋণ পরিশোধ করবার একটা ব্যবস্থা করে তাদের সাহায্য করা দরকার আছে। কেন্দ্রের যে বিজেপি সরকার, এই নিয়ে তারা ভাবছে প্রতারণা করছে। আপনাদের রাজ্যের এই যে বিজেপি সরকার, এ নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নাই। আসামে প্রতি বছর বন্যায় আপনার নদীর যে ভাঙন, সেই ভাঙনের মধ্য দিয়ে এলাকার পর এলাকা কৃষিজ জমি মাটির তলায় চলে যাচ্ছে। বাঁধ মোকাবেলা করছে না, ফসল উৎপাদনের জমি রক্ষা করছে না, বিপন্ন কৃষক তার পাশে দাঁড়াচ্ছে না। যদি মনে করেন এটা বোধহয় শুধু আসামের সমস্যা, তাহলে ভুল করবেন। বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে একই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলবার চেষ্টা করছে। জাতীয় যে বিজেপির সরকার, তারাও একই দৃষ্টিভঙ্গি নিয়ে কৃষির সংকট এবং এই সংকটে বিধ্বস্ত হচ্ছে সাধারণ কৃষক যারা, তাদেরকে রক্ষা করবার জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছে না। আপনারা জানেন, এটা ঐতিহাসিক কৃষক আন্দোলন স্বাধীনতার পর ভারতবর্ষে সংগঠিত হয়েছে। 500-এর উপর কৃষক সংগঠন একটা মঞ্চে তারা এসেছিলেন, 3টা দাবি নিয়ে। তারা দিল্লিতে ঢুকে প্রধানমন্ত্রীর সঙ্গে, কৃষি দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তাদেরকে দিল্লির সীমানা অতিক্রম করতে দেওয়া হলো না। 1 বছর তারা সেখানে বসে থাকলেন, হাজার হাজার কৃষক অংশগ্রহণ করলেন। আসাম থেকেও কৃষকরা গিয়ে সেখানে অংশগ্রহণ করেছেন। 1 বছর পর উত্তরপ্রদেশের নির্বাচনের মুখে, আরও 1-2টা রাজ্যের বিধানসভার নির্বাচনের মুখে যখন বুঝতে পারছেন এই কৃষকদের যদি এই আন্দোলন থেকে তুলে বাড়িতে পাঠানো না যায়, তাহলে এই নির্বাচনগুলো তো বিজেপির জন্য ফল ভালো হবে না। তাই প্রতিশ্রুতি দিয়ে কথা বলে সেখানে এই 1 বছরের চলতে থাকা কৃষকদের এই যে অবস্থান, এটাকে তারা তুলতে সাহায্য করেছেন। কৃষকরা বাড়িতে গেছেন, এই যে তুলল, তারপর 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। যে প্রতিশ্রুতি, মূল প্রতিশ্রুতি ছিল কৃষক তার ফসলের ন্যূনতম ন্যায্য দাম পাবেন, এবং এখানে যেটা হচ্ছে কৃষকদের মূল দাবি, উৎপাদন যা হচ্ছে তার দ্বিগুণ দাম দিতে হবে। কৃষক যাতে উৎপাদনের খরচ পুষিয়ে তার হাতে কিছু টাকা থাকে, যা দিয়ে সারা বছর না হলো অন্তত 5 মাস 6 মাস নিজের আয়ের উপর ভিত্তি করে খেয়ে পড়ে থাকতে পারে। এই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রতারণা করলো। যে প্রতিশ্রুতি দিয়ে কৃষকদেরকে ধারাবাহিক আন্দোলনের ময়দান থেকে তুলে ঘরে পাঠালো, সেই কৃষকদেরকে আবার সে প্রতারণা করলো। আপনারা এখন দেখছেন সেই পাঞ্জাবে, হরিয়ানার 150,000-এর মতো কৃষক এই দাবিকে সামনে রেখেই লড়াই করছেন, দিল্লিতে আসতে চাইছেন। একজন সেখানে আমৃত্যু অনশনে বসেছেন, প্রায় 40 দিন হয়ে গেল। কেন্দ্র কথা বলছে না, রাজ্য কথা বলছে না। এই কৃষক আন্দোলনের নেতা মৃত্যুর মুখে পতিত। আপনারা কেউ দেখেছেন কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, তারা এই যে আপনার আমৃত্যু অনশনে বসেছেন বয়স্ক কৃষক নেতা, পাঞ্জাবি অংশের নেতা মৃত্যুর মুখে, তিনি বলছেন দাবি না মানা পর্যন্ত আমি ঔষধ খাবো না, আমি হাসপাতালেও যাব না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অমানবিক এরা কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করছে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি আমরা এই কৃষি এবং কৃষকের এই যে সংকট, এই সংকট থেকে যদি বেরোতে না পারি, আমাদের অর্থনীতি যে কৃষির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতির বিকাশ এবং বিস্তার কি করে হবে? তা যদি না হয়, কৃষির উপর আমরা আমাদের দেশের 75 থেকে 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত, তাদের জীবন সমস্যার সমাধান সুরাহা কি করে হবে? তাই আমাদের আজকের এই সভায় দাঁড়িয়ে পার্টির পক্ষ থেকে
আপনাদের কাছে আপনাদের মাধ্যমে গোটা আসামের কৃষক জনতার উদ্দেশ্যে এবং কৃষি এবং কৃষকের স্বার্থে যারা ভাবেন চিন্তা করেন সেই যে গণতান্ত্রিক শক্তি তাদের কাছে আমরা আবেদন করছি, সামনের দিন এই কৃষির সংকট এবং কৃষকদের জীবনের এই যে অর্থনৈতিক সমস্যা তার থেকে বেরিয়ে আসবার প্রশ্নে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করতে হবে। এই আন্দোলন শুধু কৃষক ক্ষেত মজুর করবে না, সমস্ত অংশের গণতান্ত্রিক শক্তিকে সেখানে এগিয়ে আসতে হবে। এই আন্দোলন আসামের জন্য যেমন প্রয়োজন, আসামে যদি এই আন্দোলন শক্তিশালী করা যায়, এই আন্দোলন উত্তর পূর্বাঞ্চলের বাকি আরও যে 6টা রাজ্য আছে তাদেরকে প্রভাবিত করবে এবং সামগ্রিক উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের এই যে আন্দোলন, এটা গোটা ভারতবর্ষে কেন্দ্রের এই যে কৃষির বিরুদ্ধে যারা কৃষকদের স্বার্থ সমাধান যারা করতে চায় না তাদেরকে বাধ্য করবে তাদের নীতি পরিবর্তনে। কাজেই এই আন্দোলনটাতে আসামের কৃষক জনতা অন্যান্য গণতান্ত্রিক জনতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। এটা আমাদের আবেদন, এটা আনুষ্ঠানিক, এটা সভা আমরা করলাম, সম্মেলনে যাব, কয়েকটা প্রস্তাব নেব, এটা বলবার জন্য কিন্তু এই সভার আয়োজন না। আগামী দিনে সাধারণ মানুষের কি ভূমিকা নিতে হবে, কোন ইস্যুকে ভিত্তি করে, সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা উপস্থিত করবার চেষ্টা করছি। শিক্ষা এবং স্বাস্থ্য দুটো আমাদের জীবনের মৌলিক বিষয়, দুটো পায়ের মতো, যে দুটো পায়ের উপর নারী পুরুষ নির্বিশেষে মানুষ আমরা দাঁড়াই। এটা আমাদের জন্মগত অধিকার। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে স্বাধীনতা অর্জনের যে লড়াই, সে লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ যে দাবি এবং যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, দেশ স্বাধীন হবে, ব্রিটিশ যাবে, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ আমরা কাজে লাগাবো, আমাদের দেশের মানুষ এই দেশকে পরিচালনা করবে, রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তি হবে এবং সেই যে স্বাধীন ভারতবর্ষের সরকার আমাদের যে জন্মগত এটাকে অধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে। বিজেপি শাসনে আমরা কি দেখছি? শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দিয়ে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে তাদের এই শিক্ষার অধিকার হরণ করছে। সমাজের 100 জনের মধ্যে 15 জন পরিবারের ছেলে মেয়ে যাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, তাদের পড়াশোনার কোনো অসুবিধা নাই। ওই ঘরের সন্তান সন্ততিদেরকে আমরা ঈর্ষা করছি না, তারাও আমাদের দেশের সন্তান সন্ততি, তারা বড় হবে, বড় হোক আমরা চাই, এবং বড় হলে পর শিক্ষায় শিক্ষিত হলে পর দেশের স্বার্থে তারা কাজ করুক, এটাও আমরা চাই। কিন্তু বাকি যে 85% শ্রমিক, কৃষক, কর্মচারী, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের ঘরের যে ছেলে মেয়ে তারা কি করে পড়বে? যদি স্কুলের পর স্কুল তুলে দাও, কলেজের পর কলেজ বন্ধ করে দাও, ইউনিভার্সিটি সেখানে আর বিস্তার না ঘটাও, এগুলো যদি ধীরে ধীরে বেসরকারি পুঁজিতে তুলে দাও এবং বেতন ছাড়া পড়াশোনার সুযোগ যদি সংকুচিত হয়ে যায়, তাহলে পরে এই 85% পরিবারের ছেলেরা মেয়েরা কি করে পড়াশোনা করবে? আমাদের দেশের বিজেপি সরকার কি কেন্দ্রের কি রাজ্যের